আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন আপনারা? বলেন তো? আজকে আমি আসলে চুল কাটছি, বুঝছেন? চুল কাটা নিয়েই হবে আজকে তাহলে কথা, ঠিক আছে? যেহেতু চুল কাটা নিয়ে কথা উঠাই ফেলছি, তো আজকে এটা নিয়ে কথা বলি। তো আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস ছিল, ছোটোবেলা না, লাইক যখন আমার সুজ হয়েছে, লাইক যখন মানে কৈশোরে পা দিছি, তখন আমি না একটা কিপটামি করতাম। লাইক আমার সেলুনে যেতে খুব বেশি একটা ভালো লাগতো না, এখনও যে লাগে এরকম না। সেলুনে গেলে আসলে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, ওই বসে থাকাটা আমার পছন্দ না। তো আমি করতাম কি, যে সেলুনে যেতাম, একদম ছোট করে চুল কাটাইতাম। আমি যদি মানে ছোট করে চুল কাটাই, তাহলে দেখা যায় যে আমাকে আর মাসে মাসে চুল কাটাইতে হয় না। আমি লিটারালি এক চুল কাটানো দিয়ে আমি 2 মাস পার করে ফেলি। যদিও স্কুল লাইফে 2 মাস আমি পার করাতাম না, কারণ চুল একটা সার্টেন লেভেলে বড় হয়েই যেত, মানে 1 মাস যাওয়ার পরে অ্যাকচুয়ালি অনেক বড় হয়েই যেত। বাট কলেজ লাইফ শেষ করার পরে যখন মানে একদম বাসার মধ্যে বসেছিলাম, তখন থেকে আমি এই জিনিসটা করা শুরু করছি যে আমি একবারে চুল কাটবো, তখন এত ছোট করে কাটবো যাতে আর 1.5 থেকে 2 মাসের মধ্যে আর সেলুনে যেতে না হয়। এটাই আমি করি, ঠিক আছে? কিপটা মানুষ আমি। তো আরও একটা কথা আছে, আমি চুল ছোট করলে কিন্তু আমাকে পুরো আতেলের মতো লাগে। আমার ওই আতেল হওয়াতে কোনো প্রবলেম ছিল না, কারণ আমার জীবনে অ্যাকচুয়ালি কেউ নাই। লাইক এমন যদি হতো যে আমি প্রেম করি, আমার কোনো একটা মানুষ আছে যাকে দেখানোর জন্য আমাকে একটু সুন্দর করে সাজে থাকতে হবে, বা হ্যাঁ একটু সৌন্দর্য মেনটেন করতে হবে, এরকম কোনো মানুষ আমার আসলে নাই, এখনও নাই, ঠিক আছে? তো এখন কেন আমি করলাম? আমার মনে হয় একটু নাটকীয়ভাবে বলা দরকার ছিল এই জিনিসটা, যে আগে আমার এই ধরনের কোনো মানুষ ছিল না, এখন কি আছে? না, এখনও নাই, এরকমভাবে বলা দরকার ছিল। বাট ঠিক আছে, ফাইন। আমি তো এখানে কোনো কাট বা আনস্ক্রিপ্টেড কোনো কিছু বলি না, সো আনস্ক্রিপ্টেড কোনো কিছু বলি না, আনস্ক্রিপ্টেড সব কিছু বলি, স্ক্রিপ্টেড কোনো কিছু বলি না। আল্লাহ, কি অবস্থা! চুলের সাথে ব্রেনও ফালাই দিয়ে আসছি। আচ্ছা, তো আমি আজকে চুল কাটা বা এই ধরনের জিনিস নিয়ে যে কথাগুলো বলবো, লাইক ইটস এ ম্যাটার, মানে ইটস এ থিং অফ গ্রুমিং। আমার ইংরেজি মোটেও ভালো না, আমি চেষ্টা করতেছি ইংরেজি একটু ভালো করে বলার জন্য, যাতে কিনা মানে ইংরেজিতে কথা বললে ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। আমার তো ফ্রিল্যান্সিং করি, বা আরে এত মশা কেন? হ্যাঁ, ভাবেন ক্লায়েন্টের সাথে জুম মিটিং করতেছি বা কোনো একটা মিটিং করতেছি, আর ক্লায়েন্টের সাথে সাথে আমি মশা তাড়াইতেছি। কি একটা জঘন্য অবস্থা হবে, তাই না? ব্যাট নিয়ে বসি, বুঝছেন? আজকে ব্যাট দিয়ে মশা তাড়াবো, মশা মারবো আমি। আচ্ছা, যেখানে ছিলাম, গ্রুমিং। তো গ্রুমিং জিনিসটা আসলে শুধুমাত্র চুল বা দাড়ি এটার মধ্যেই না, গ্রুমিং জিনিসটা আসলে পোশাক আশাকের মধ্যেও হয়। গ্রুমিং জিনিসটা আসলে একটা মানে কমপ্লিট প্যাকেজ, ঠিক আছে? এবং গ্রুমিং জিনিসটা খুব বড় একটা ব্যাপার। গ্রুমিং মানে হচ্ছে, যদি সহজ ভাষায় বলি, আপনি কোনো একটা পরিবেশের মধ্যে মানায় নেওয়ার জন্য আপনি নিজের মধ্যে যে পরিবর্তনগুলো করেন, ঠিক আছে? কোনো একটা পরিস্থিতি, কোনো পরিবেশের মধ্যে মানায় নেওয়ার জন্য নিজে থেকে মানে যেই পরিবর্তনগুলো নিজের মধ্যে মনে হতেছে, সংজ্ঞা পড়তেছে দেখে থেকে, আমার কাছে কিন্তু কোনো স্ক্রিপ্টিভ নেই, আশেপাশে কোনো কিছু নাই, ঠিক আছে? আমি জাস্ট নিজের মনে মনে জিনিসটা ভাবতেছিলাম যে আমি কি যা বলছি এটা কি ঠিক বলছি। রাত বাজে হচ্ছে আপনার একটা, ভুল বলা খুবই স্বাভাবিক, মশা গুনগুন করতেছে। আচ্ছা, তো এই গ্রুমিং জিনিসটা আসলে মুখোশের মতো, ঠিক আছে? মুখোশ মিন্স মানে ওই যে শেখ সাদির মতো ইয়াটা, যে আমি কোনো একটা জায়গাতে যাচ্ছি, যদি নর্মাল কাপড় চোপড় পরে যাই, তাহলে মানুষ আমাকে দাম দেয় না। আবার যখন একটু রাজ দরবার থেকে অনেক দামি দামি পোশাক পরে আসলাম, তখন মানুষ আমাকে অনেক দাম দেওয়া শুরু করছে। গ্রুমিং, ঠিক আছে? পোশাক আশাক, লেবাস। যদিও শেখ সাদি আমাদেরকে বলে গেছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট আমরা কি আদৌ সেটা মানি? মানে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, আমরা কি সেটা আদৌ মানি? আমি তো মানে সবসময় মানতে পারি না। বা ধরেন আমাদের গার্জিয়ানরা আমাদের শিক্ষকরা আমাদেরকে এই জিনিসটা বলছে, আমাদেরকে শিখাইছে এইগুলো, মানে এই ধরনের নীতিবাক্য বলে বলে বুঝাইতে শেখাইতে যে তোমরা কাউকে এভাবে জাজ করবে না। তারা কি জাজ করা থেকে বিরত থাকতে পারে? মানে আমাদের স্বভাব, বা বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা থাকি, বহির্বিশ্বের মধ্যেও আসলে জাজ করাটা আসলে খুবই কমন একটা প্র্যাকটিস। মানে ওই মানুষটা লুঙ্গি পরে আসছে, এ নিশ্চয়ই খুব মানে দরিদ্র একটা মানুষ, এরকম একটা মেন্টালিটি কিন্তু, বা মাইন্ডসেট কিন্তু আমাদের অ্যাকচুয়ালি থাকে। মানে আমরা সবাই কিন্তু একটা মুখোশের আড়ালে থাকি। গ্রুমিং থেকে হঠাৎ করে মুখোশ বা এই ধরনের মানে ফিলোসফিক্যাল জিনিসের মধ্যে চলে যেতেছি, বাট ঠিক আছে, যাওয়া যেহেতু শুরু করছি তা আরেকটু যাই। তো মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে
এই যে গুরুজনরা আমাদেরকে নীতিবাক্য বা বিভিন্ন সুন্দর সুন্দর সিদ্ধান্ত, বিভিন্ন বিচারধারা আমাদের সাথে পরিচয় করায় দিল যে অমুক করলে সেটা হয়, এটা করলে সেটা হয়, আমরা সেই জিনিসটা, ওনারা সেই জিনিসগুলো পুরোপুরি মানে না, আমরাও সেই জিনিসগুলো মানি না। আমি আমার সন্তানকে কিভাবে বুঝাবো যে এইসব নীতিবাক্য বা এই ধরনের ভালো জিনিসগুলো আসলে আছে? আমি যখন তাকে বুঝাইতে যাব, তখন কি আমার নিজের মধ্যে খটকা লাগবে না যে আরে আমি নিজেই তো এগুলো মানি না, আমার বাচ্চাদেরকে শিখাইতেছি? মানে ইটস লাইক আমার মাথার মধ্যে, আমার মগজের মধ্যে, আমার চিন্তাধারার মধ্যে দুনিয়ার সমস্ত ভালো ভালো জিনিস আছে, কিন্তু আমি সেই সমস্ত কিছুকে মানি না। মেবি আমি খারাপ কাজ করি, ঠিক আছে? তো এই সব জিনিস নিয়ে আমার একজন গুরু বলছিল যে আপনার সন্তানকে যদি পজিটিভভাবে ট্রেন করা যায়, লাইক পজিটিভভাবে, যেটা খুবই কঠিন একটা জিনিস, লাইক উনি যেভাবে আমাদেরকে বুঝাইছিল যে কোনো জায়গাতে না বললেন না, ঠিক আছে? নেতিবাচক বা নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভভাবে বলার বা বইলা আপনার বাচ্চাটাকে ট্রেন করার চেষ্টা করেন। মানে তুমি এই জিনিসটা করতে পারবা না, মানে ধরেন যে সে কোক খাইতে চাইতেছে, ইচ্ছা মতো কোক খাইতে চাইতেছে, ও অলরেডি অনেকগুলো কোক খাইয়ে ফেলছে, ও এখন আরও বেশি কোক খাইতে চাইতেছে, জিনিসটা খারাপ, জিনিসটা অনেক বেশি খারাপ। এখন আপনি ওকে থামাইবেন কিভাবে? আপনি এটা বললেন না যে তুমি কোক খাইতে পারবা না, এইটা না বলে তাকে অল্টারনেটিভ কোনো একটা জিনিস ধরা দেন, যে কোক খাইতে চাইতেছো, এই তোমার না ওই বান্ধবী আসে, তোমার না ওই বন্ধু আসে, তুমি ওর সাথে খেলতে চাইতেছো কেন? ও তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। তার মাইন্ডটা জাস্ট একটু ডাইভার্ট করা দেন। আপনি ওকে মানাও করলেন না, আবার আপনি ওকে হ্যাঁও বললেন না, নাও বললেন না, ওকে জাস্ট অন্য একটা দিকে মানে চলে যেতে বললেন। এটা সবচেয়ে সেফ অপশন, ঠিক আছে? কারণ সবসময় এরকম দেখা যাবে যে সবসময় আপনি ইতিবাচকভাবে কথা বলতেও পারতেছেন না, এবং আপনার কাছে সবসময় এরকম কোনো অল্টারনেটিভ থাকবেও না। তখন কি করবেন? তখন ওই বাক্যগত ব্যাপার যে আমি তোমাকে লাইক, আমার মাথার মধ্যে কোনো উদাহরণ আসতেছে না, একটু হোমওয়ার্ক করে বসা উচিত ছিল। লাইক আমি তোমাকে পছন্দ করি, না এটা তো পজিটিভ হয়ে গেল, তাই না? ধরেন আমি তোমাকে পছন্দ করি না, এই জিনিসটা কীভাবে সুন্দরভাবে বলতে পারেন? কীভাবে বলতে পারেন? আসলেই আমি তো কখনো কাউকে বলি না এটা। আমি তোমাকে পছন্দ করি না, ইউ ডিজার্ভ বেটার, এটা একটা উত্তর হতে পারে, ইউ ডিজার্ভ বেটার। তো এটা বলা যায়, এটা একটা পজিটিভ ব্যাপার। এটা শুধু বাচ্চাদেরকে না, এটা অ্যাকচুয়ালি বড়দের ক্ষেত্রেও তাহলে প্রযোজ্য। এই মানে হচ্ছে মানে নেগেটিভভাবে আসলে কারোরই নেগেটিভ হওয়াটা উচিত না। লাইক মানে আমার আরও একজন গুরু বলছে যে পজিটিভভাবে যদি বলা যায় তাহলে নেগেটিভিটির মধ্যে কেন যাব, তাই না? আচ্ছা, ব্যাক টু দ্য গ্রুমিং। 7 মিনিট হয়ে গেছে। আমি ভাবছিলাম আজকের দিনে খুব সুন্দরভাবে আমি গুছায় কথাটা বলতে পারবো, যেহেতু চুল কাটছি, গ্রুমিং নিয়ে একটু কথা বলবো, কিন্তু আমি ঠিকভাবে কথা বলতেই পারতেছি না। আচ্ছা, তো যেখানে ছিলাম গ্রুমিং, আবার ব্যাক টু দ্য নর্মাল জায়গাতে আসি। তো আমার মাথার মধ্যে একটা গল্প আছে, কিন্তু আমি মনে হয় একটু বেশি করে ফেলছি। আচ্ছা, কথাটা বলে ফেলি। আমার মনের মধ্যে এখন না মানে ভিডিওটা অফ করে আবার শুরু থেকে কথা বলার ইচ্ছা জাগছিল, কিন্তু 8 মিনিট হয়ে গেছে, আমি সেটা পারবো না। আমি সো সরি গাইস, আমি কাটও করবো না, আমি কিছুই করবো না, একটুখানি আমি কথা বন্ধ করে ফেলি। আপনার রিয়েল লাইফের মধ্যে এরকম হবে যে মাথার মধ্যে কথা বলতে যাবো কিন্তু মনে থাকবে না। আপনার মনে করো হ্যাঁ, আপনার এই গ্রুমিং ব্যাপারটা এক এক পরিস্থিতির মধ্যে এক একভাবে মানে আমাদেরকে করতে হয়। লাইক আপনি যদি কোনো একটা বড় লোকের পার্টির মধ্যে যান, গুলশান বনানী বা কোনো একটা কমিউনিটি সেন্টারের মধ্যে, যখন কোনো বড় একটা ফাংশনের মধ্যে যান, তখন আপনাকে নিজেকে অনেক অন্য ডিফারেন্টভাবে, খুব পশভাবে নিজেকে গ্রুম করতে হবে। লাইক কোট পরে, স্যুট পরে, হ্যাঁ টাই পরে, এই ধরনেরভাবে আপনাকে খুব ভালো জেল ব্যবহার করে, হ্যাঁ ভালো পারফিউম ব্যবহার করে, তারপর এইভাবে নিজেকে গ্রুমিং করে একটা মুখোশের আড়ালে চলে গিয়ে তারপর আপনাকে ওই বড় একটা ফাংশনের মধ্যে যেতে হবে। কিন্তু সেই ফাংশন মানে বা সেই ধরনের গ্রুমিং নিজের মধ্যে অ্যাপ্লাই করে আপনি কখনোই গ্রামের কোনো একটা ফাংশনের মধ্যে যেতে পারবেন না। সেটা খুবই অড লাগবে, সেটা মানে একদম বেমানান লাগবে জিনিসটা। কিন্তু সেই মানুষগুলোও কিন্তু অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ লাইক দ্য সিটি পিপল, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ, একটা চাষাভূষা মানুষও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো গ্রুমিং জিনিসটা আসলে অন্য একটা মেন্টালিটির বা মাইন্ডসেটের মানুষের সাথে আপনাকে মিশতে সাহায্য করে। সো গ্রুমিং ইজ ইম্পর্টেন্ট ফর দ্যাট রিজন, যে আমি কোনো একটা কোম্পানির সিইওর সাথে মিশতে যাচ্ছি, তো আমার ওই মানুষটার মতো করে
গ্রুম করাটা বা কথাবার্তা বলাটা। কথাবার্তা কি গ্রুমিংয়ের অংশ? আমি গ্রুমিং সম্পর্কে অত ভালো করে জানি না, কিন্তু কথা বলাও কি গ্রুমিংয়ের অংশ হতে পারে, তাই না? যে সামনের মানুষটা যেভাবে কথাবার্তা বলতে চিন্তা চেতনা করতে পছন্দ করে, চিন্তা ভাবনা করতে পছন্দ করে, আমি যদি তার মতো করে চিন্তা ভাবনা পছন্দ করি, তাহলে আমার গ্রুমিংয়ের মধ্যে আলাদা একটা লেয়ার তৈরি হয়ে যাবে, তাই না? তো আমি যেখানে ছিলাম একটা কোম্পানির সিইও, ওনার সাথে যদি আমি কথা বলতে চাই, তাহলে ওনার মতো করে যদি সাজগোজ করে যায়, ওনার মতো করে যদি একটা মুখোশ পরে যায় যে উনি তো একদম সুটবুটের ভিতরে আছে, আমিও যদি এই ধরনের ওইভাবে যাই, তাহলে মনে হয় ওনার সাথে মিশতে অনেকটা সহজ হবে। আমি কোনো কোম্পানির সিইওর সাথে মিশি নাই, কোনো বড় কোনো কোম্পানির সিইওর সাথে মিশি নাই, তো আমার কাছে অ্যাকচুয়ালি ওই অভিজ্ঞতাগুলো নাই। বাট আপনার কাছে যদি থাকে, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি অনেক সাধারণ মানুষের সাথে মিশছি, ঠিক আছে? লাইক চাষা ভূষা, মাঝি, তারপর রাখাল, হ্যাঁ, এই ধরনের ঝালমুড়িওয়ালা, এইগুলো ওনাদের সাথে তো আমি প্রায় সময় মানে স্কুল কলেজ থেকে মিশে আসতেছি। তো ওনাদের সাথে আমার একটা ভালো আড্ডা হয় সবসময়, একটা ভালো আড্ডা হয় এইসব মানুষের সাথে। কারণ আমি নিজেও গ্রামে থাকি, তো গ্রামীণ মানুষগুলোই কিন্তু পরবর্তীতে শহরে যায়। আমি এখনও কিন্তু মানে গ্রামেই আছি, কিন্তু শহরেও যখন যাই তাদের সাথে আমার একটা ভালো আড্ডা হয়ে যায়, ঠিক আছে? তো ওদের সাথে যখন আপনি মিশতে চান, আপনি সবসময় তো লুঙ্গি পরে থাকতে পারবেন না, বাট আপনার বাচনভঙ্গি যদি ওদের মতো চেঞ্জ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আবার ওদের সাথে মিশাটা খুব সহজ হয়ে যায়। রবীন্দ্রনাথের কি একটা কবিতা যেন ছিল, আমার মনে আসতেছে না, যে ওইখানে ওই কবিতার মধ্যে উনি বলছিল যে আমি বিশ্বকবি, উনি হয়তো এইভাবে বলে নাই, বাট আমি একটু মনে করে বলার চেষ্টা করতেছি, ভুল হতে পারে। উনি বলছিল যে আমি, মানুষজন আমাকে এত উচ্চতায় নিয়ে গেছে, মানুষ আমাকে এত উপরের লেভেলে দেখে, মানে বিশ্বকবি, হ্যাঁ, আমাকে এত উপরের লেভেলে মানুষ আমাকে নিয়ে গেছে বা এত উঁচু চোখে আমাকে দেখে, যে আমি তাদের লেভেলে নাইমা তাদের সাথে তাদের মতো করে কথাই বলতে পারি না, তাদের মতো করে চিন্তা ভাবনাই করতে পারি না। মানে চিন্তা ভাবনা করতে পারি না এটা বলা নেই, তাদের মতো করে তাদের ভিতর থেকে তাদেরকে আমি নিয়ে আসতে পারি না। লাইক ওই যে আবার শেখ সাদির কনসেপ্টটা, আপনি যদি ভালো কাপড় পরে আসেন আপনাকে বেশি সম্মান দিবে, আপনি যদি খারাপ কাপড় পরেন আপনাকে কম সম্মান দিবে, ঠিক আছে? এরকম। তো বিশ্বকবি এত উপরে চলে গেছে, ওনারাই নিয়ে গেছে মানুষজন, যে এত বিশাল বড় একটা কবি আমার বাসার মধ্যে যদি আসে, হ্যাঁ, আমি ওনাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিশ্বকবি তো এটা চাইতেছে না। বিশ্বকবি চাইতেছে তুমি তোমার মতো থাকো, আমি তোমাকে বুঝতে চাই। বিশ্বকবি চাচ্ছে তুমি তোমার গল্পটা আমাকে বলো, আমি সেটা পারতেছি না, ঠিক আছে? বিশ্বকবি এই কথাটা বলছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, যে আমাকে আপনারা এত উপরে নিয়ে গেছেন যে আমি আপনার সাথে আর মিশতে পারতেছি না। তো মেশার জন্য আসলে নিজেকে হাম্বল করে রাখাটা সবচেয়ে ভালো একটা উপায়, ঠিক আছে? তো হাম্বলনেস এটাও আবার গ্রুমিংয়ের একটা ব্যাপার বা একটা বিষয়। তো আজকে আমি কিন্তু গ্রুমিং সম্পর্কে এই প্রথমবার, একটু আগে আমি জেমিনাইকে হালকা করে একটু জিজ্ঞেস করছিলাম যে গ্রুমিং জিনিসটা আসলে কি। ও আমাকে চুল, দাড়ি, এইসব মানে ফেসিয়াল জিনিসপত্র এবং কাপড় চোপড়ের ব্যাপার, এই দুইটা জিনিস সম্পর্কে বলছে। কিন্তু আমার কাছে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমি এই জিনিসটা বললাম, যে বাচনভঙ্গি, তারপর হচ্ছে কথাবার্তা বলার ধরন যেটা, হ্যাঁ, এবং এর সাথে আপনার সাথে আমি মিশতে পারছি কি পারছি না, আপনার সামনে আমি নিজেকে হাম্বলভাবে প্রেজেন্ট করতে পারছি কিনা, এই লেভেলটাও গ্রুমিংয়ের একটা অংশ হতে পারে, ঠিক আছে? নিজেকে আপনার লেভেলে আনার জন্য। এবং এই জায়গাতে, আচ্ছা, বাই দ্য ওয়ে 12 মিনিট হয়ে গেছে, 13 মিনিট হয়ে গেছে। যারা নতুন আছেন এই চ্যানেলের মধ্যে, আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করি, আমি আপনাদেরকে একটু জানান দিই, এই চ্যানেলটা এএনএম টক্স যেটা, এই চ্যানেলটা আমরা খুলছিলাম যাতে করে আমরা আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলতে পারি, ঠিক আছে? আপনারা হয়তো ভাবতেছেন যে 13 মিনিটের কথা বলতেছে, এ তো বিশেষ কোনো কথা বলতেছে না, কোনো ফ্ল্যাশি এডিট নাই, এই তো কথার মধ্যে অনেকক্ষণ চুপ করেছিল, সেই চুপ করা পার্টগুলো কাটেও নাই, এ কী করতেছে, এই চ্যানেল তো গ্রো হবে না। গাইজ, আমি আসলে এই চ্যানেলটা এইভাবে গ্রো করার জন্য আসলে খুলি নেই। এইটার মধ্যে আসলে আমরা রিয়েল লাইফ কথাবার্তা যখন কথা বলতে বলবো, এই যে মশা আসতেছে, রিয়েল লাইফে যখন আমরা কোনো একটা জায়গাতে কথা বলবো, মেবি কাজিনদের সাথে, মেবি চায়ের দোকানে আড্ডা হচ্ছে, তখন কিন্তু এইভাবে মশা আসবে, আমরা মশা তাড়াইতেই হয়তো কথা বলবো। এবং কথা বলতে বলতে যখন রিয়েল লাইফের মধ্যেও কিন্তু এরকম সিচুয়েশন থাকবে যে আমরা কোনো একটা টপিক ভুলে গেছি, ঠিক আছে? তো এখনও কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে। তো ভুলে যাওয়ার পরও কত তাড়াতাড়ি কোনো একটা টপিকের মধ্যে আমরা ফেরত চলে আসতে পারি, এই ধরনের ট্রেনিংয়ের জন্য আমরা এই চ্যানেলটা খুঁজছিলাম। যদিও রিয়েল লাইফ সিনারিও একদম হুবহু এই চ্যানেলটার মধ্যে মিলবে না, কারণ রিয়েল লাইফের জন্য আলাদা একটা প্রেশার থাকে, যে আপনি কথা বলতেছেন অন্য একটা মানুষের, আপনি চাচ্ছেন যে অন্য একটা মানুষ যাতে কথা না বলে, আপনাকে একটু চুপচুপি ফিসফিসিয়ে কথা বলতে হবে। তো এই ধরনের সিনারিও এই জায়গাতে নাই, এই ধরনের প্রেশার এই জায়গাতে নাই। তো রিয়েল লাইফ থেকে ডেফিনেটলি এই জিনিসটা, এই সিনারিওগুলো খুবই ইজি, বাট আই এম ট্রাইং টু টক কন্টিনিউয়াসলি, যে কতক্ষণ আমি কথা বলতে পারি দেখি। এর জন্য আমি এই চ্যানেলটা খুলছিলাম, এএনএম টক্স। আমরা 3 বন্ধু, আমি,
নাইমুল ইসলাম, আমার বন্ধু অপুর হচ্ছে A ফর অপু, N ফর নাইমুল ইসলাম, আরেকটা ছোটো ভাই হচ্ছে মোস্তাকিম, M ফর মোস্তাকিম। তো এটা হচ্ছে ANM টক্স, ঠিক আছে? আপনারা ইউটিউবের ব্যানারের মধ্যে সেই জিনিসটা দেখবেন। আজকে মনে হয় ভিডিও নাম্বার 18 নাকি 17, আমি ভুলে গেছি, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, তো আমার এখন আর খেয়াল নাই যে এটা একটা ভালো ব্যাপার যে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি একদিনও মিস দিচ্ছি না। যদিও আমার ভিডিও দিতে একটু আপলোড করতে একটু সময় লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রতিদিন ভিডিও কন্টিনিউ করতে পারছি। থ্যাংক ইউ গাইজ, যে আপনারাও অ্যাকচুয়ালি অনেক মানুষজন এখন কমেন্ট করতেছেন, ভালো ভালো কমেন্ট আসতেছে, বিভিন্ন ভিডিও বানানোর রেকমেন্ড করতেছেন আপনারা। আমি এক ভাইজান শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিল, আমি মেবি ভবিষ্যতে এইসব টপিক নিয়ে কথা বলবো। যদিও আমি খুব বেশি একটা শিক্ষিত না, যদিও আমি খুব বেশি একটা পড়াশোনা করি নাই, বাট অ্যাজ এ একজন মূর্খ মানুষ হিসেবে আমার কি পার্সপেক্টিভ থাকতে পারে সেটাও তো জানা মানে উচিত, তাই না? বিদ্বানরা অনেক কিছু থেকে জ্ঞান আহরণ করতে চায়, তো আপনারা ডেফিনেটলি আমি মূর্খ হওয়ার পরও আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা তো আপনারা করতেই পারেন, তাই না? তো আচ্ছা, কী কথা জানি বলছিলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে মনে হয় আর কোনো কথা বলার নাই, লাইক আর কি বলবো, লাস্ট টাইমে তো এসেই পড়ছি, কয়েকদিন ধরে ভিডিওগুলো মনে হয় একটু বড় হইতেছে, লাইক আজকে 16 মিনিট হয়ে গেছে, গতকালকে একটু মনে হয় 14 মিনিট হয়ে গেছে। তো আজকের মতো এখানেই থাকি, তাই না? গ্রুমিং বিষয়ে আজকে কথাবার্তা বললাম, আর ছোটোবেলা একটা কিপটামি করছিলাম যে, আচ্ছা হ্যাঁ, লাস্ট টাইমে আরেকটা কথা বলি, এটা আমার বলতে ভুলে গেছে, একদম অগোছালো কথা বলতেছি, কোনো গুছানো কিছুই নাই। আচ্ছা, ছোটোবেলা থেকে মানে যে এই জিনিসটা করলাম, এখন কেন আমি একটু স্টাইল করার চেষ্টা করতেছি, এটা তো আপনার মনে আসতে পারে। আমি না মানে যখন আমি যেখানে থাকি, আপনারা তো জানেন যে ছেলেরা আসলে মানে সেলুনের নাপিত কিন্তু চেঞ্জ করে না। লাইক আপনারা বড়রা যারা আছেন, আপনারা দেখবেন যে আপনারা স্বর্ণকার চেঞ্জ করেন না, যেই মানুষটা থেকে স্বর্ণ বানান সেই মানুষটা থেকে আজীবন বানান, এর বাইরে আর যান না, ঠিক আছে? একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায় ওনার সাথে। তেমনই ছেলেদের একটা অভ্যাস হচ্ছে নাপিতদের সাথে একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলা, ঠিক আছে? ওরা কিন্তু অন্য কোনো নাপিতের সাথে যাবে না, যেই নাপিতের সাথে চুল কাটায় সেই নাপিতের সাথেই কাটবে। তো আমি তো ছোটোবেলাতে একটু ইন্ট্রোভার্ট ছিলাম, আমি বেশি একটা কথাবার্তা বলতাম না। তো আমি যে নাপিতের কাছে চুল কাটাতাম, উনি লোকনাথ নাপিত, আমি নামটা মেনশন করে ফেললাম কারণ কেমন আমার সাথে ওনার মোটামুটি একটা খাতির আছে, খাতির অত বেশি নাই, কিন্তু দেখা হলে ওনার সাথে কুশল বিনিময় হয়। তো লোকনাথ ভাইজানের সাথে আমি তো খুব বেশি কথা বলতাম না, খুবই লাজুক ছিলাম, খুবই নীরব ছিলাম। তো উনি 30 টাকা দিয়ে কাটতো চুল, আমার মনে আছে এখনও। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এই ভাড়াটা বাড়ে, ঠিক আছে? 30 থেকে 40 টাকা, 40 থেকে 50 টাকা, এটা কিন্তু বাড়ে, তাই না? তো বেশ কয়েক বছর 30 টাকা করে কাটানোর পরে সবাই 40 টাকার মধ্যে মুভ হয়ে গেছে, কিন্তু উনি আমাকে বলতে পারতেছে না যে আরে বাচ্চা একটা মানুষ, একে কী বলবো, কেমনে বলবো, এই পিচ্ছিটাকে আমি কীভাবে কী বলি। তো উনি আমাকে না বলতে পারে, উনি করছে কি, উনি ওনার কাজটাকে ইজি করে ফেলছে। উনি যখন 30 টাকার কাটিং করতো তখন একদম সুন্দর করে কেচি দিয়ে আমাকে কেটে ফেলতো, কিন্তু যখন 40 টাকা হয়েছে উনি আমাকে বলতে পারতেছে না কয়েক মাস ধরে যে ভাই আমার 10 টাকা বেশি করে দিতে হবে। উনি কেন বলতে পারতেছে না কে জানে, উনি হয়তো আমি বাচ্চা দেখা হয়তো ওনার নিজেরও খারাপ লাগতো, আমি কেমনে বলি। তো উনি করতো কি, কেচি বাদ দিয়া ওই ট্রিমারটা নিত, ট্রিমার দিয়া পুরা চুল পুরাটা সমান করে ট্রিম করতো, সমান করে না, হয়তো মিলিমিটারের কিছু চেঞ্জ হয়তো উনি করতো, বাট উনি পুরা করে ফেলতো, আতেল বানায় ফেলতো আমাকে, বুঝছেন? এবং এই জিনিসটা আমি প্রথম তো অত বুঝতাম না, এনজয় করতাম না, মানে এনজয় করতাম আমি প্রথম, কিন্তু যখন একটু বয়স বাড়লো, লাইক আমি ক্লাস 8-এ 9-এ পড়া শুরু করলাম, একটু মনের মধ্যে বিভিন্ন ধরনের ইমোশন খেলা করা শুরু করলো, তখন আমার মাথায় ধরলো আরে উনি তো আমাকে আতেল বানায় ফেলতেছে প্রত্যেক মাসে। মানে আমার খুব সুন্দরভাবে চুলটা বড় হয়, তারপর যখন হুট করে ছোটো করার সময় আসে আমি পুরোই বলদ হয়ে যাই। এই কেমন কথা, উনি কিছু বলেও না, আমিও বুঝতে পারতেছি যে উনি মনে হয় ভাড়া বাড়ানোর কথা বলতে চাইতেছে, কিন্তু উনি পারতেছে না। তো আমি করলাম কি, যেহেতু আমি ছোট মানুষ, আমি নাপিত চেঞ্জ করে ফেললাম। আমি এখনো ছেলে হয়ে উঠি না, আমি এখনো পুরুষ হয়ে উঠি না, এই জন্য আমি নাপিত চেঞ্জ করে ফেলছি। নাপিত সাধারণত ছেলেরা চেঞ্জ করে না, বুঝছেন, কখনোই করে না, কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি, কারণ ওনার সাথে আমার বন্ডিং খুব বেশি একটা ভালো ছিল না। আমি এখনও যদি ওনার সাথে দেখা হয় আমি কুশল বিনিময় অবশ্যই করবো, ঠিক আছে? উনিও আমার সাথে খুব সুন্দরভাবে কুশল বিনিময় করবে। বাট ওই মুহূর্তে আমি যেহেতু বলছিলাম আমি ইন্ট্রোভার্ট ছিলাম ছোটোবেলাতে, আস্তে আস্তে পরবর্তীতে অ্যাম্বিভার্ট হয়ে গেছি কলেজ লাইফে। তো আমি ছোটোবেলাতে ওই নীরব জায়গা থেকে আমি চলে আসি এবং নতুন এক সেলুনের মানুষের কাছে গেলাম, সেলুন কারিগরের, চুল কাটার কারিগরের কাছে গেলাম, ওনার নাম হচ্ছে দীপঙ্কর। আমি কিন্তু দীপঙ্কর ভাইয়ের কাছ থেকেই এবারে চুলটা কাটে আসি। তো ওনার কাছে যাওয়ার পরেও
ওনার কাছে যেদিন থেকে গেছি আমার নীরবতা পুরো ভাঙা গেছে, কারণ ওনার সাথে আমি এত সুন্দরভাবে এত ফ্রি হইতে পারছি। ওনার সাথে আমার প্রায় সময় আড্ডা হয়, যেটা আমি লোকনাথ ভাইয়ের সাথে আমি কখনো করতে পারি নাই। মানে এটা অনেকটা হচ্ছে কি আপনার মানে থাকে না কি বলে স্থান পরিবর্তন, বা আমি নতুন পানির মধ্যে পুকুরের পানি থেকে এখন আমি নদীর পানিতে চলে গেলাম, আর নদীর পানি থেকে আমি এখন সমুদ্রের পানিতে চলে গেলাম, এরকম একটা বিষয় ছিল। দীপঙ্কর ভাইয়ের সাথে আমার অনেক মানে খুবই সুসম্পর্ক, মানে ওনার সাথে আমার হার্ট থেকে মানে বন্ধুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। মানে একটা নাপিত এবং তার কাস্টমারের সাথে যেই সম্পর্কটা থাকা উচিত একদম সেই সম্পর্ক হয়ে গেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এতদিন ধরে মানে ওনাকেও বলতাম যে এত স্টাইল মাইল করার দরকার নেই, একদম ছোটো করে কাটেন, যাতে আমি 1 মাস 2 মাস ধরে যাতে আর আসতে না হয়, এরকমভাবে ওনাকেও বলতাম একদম ছোটো করে দেন, ঠিক আছে। কিন্তু আমি গত মাস থেকে এই চ্যানেল শুরু করার আগেই ওনাকে বলছিলাম যে আমি তো ভিডিও টিডিও শ্যুট করবো, অন্য একটা চ্যানেলের কথা বলতেছিলাম। আমি একটা জিওগ্রাফি রিলেটেড চ্যানেল খোলার কথাবার্তা চিন্তা করতেছিলাম, যেটা কিনা এখনও খোলা হয় নাই। আমি ওই জিনিসটার মধ্যে আসলে একটু ব্যাকআপ করে ফেলছি, একটু পিছিয়ে গেছি। বাট আমি কিন্তু জানতাম না তখন যে আমি এএনএম টক্স এগুলো খুলবো, এটা তো একদম হুট করে খুলে ফেলছি এবং রেগুলার হয়ে গেছি। বাট তখন আমি অন্য একটা জিওগ্রাফি রিলেটেড চ্যানেল খুলবো ভাবছিলাম, চিন্তা ভাবনা করছিলাম। তো ওনাকে বলছিলাম যে একটা ভালো করে কাট কিন্তু আপনি পরের বার থেকে দিবেন। এখন যদিও আমি একদম ছোটো করে ফেলছি, কিন্তু পরবর্তী মাসে কিন্তু আপনাকে খুব সুন্দর করে আমাকে একটা কাইটা দিতে হবে। তো এবারে আজকে আমি গেলাম ওনার কাছে এবং ওনাকে বললাম যে আপনি সুন্দর করে কাইটা দেন। আমি আগে একদম ছোটো করে ফেলতাম, কিন্তু এবারে কিন্তু ছোটো হয় নাই, খুব সুন্দর করে উনি কেটে দিচ্ছে, অ্যান্ড আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ ইট। তবে আমি আগামী মাসে আরও কিছু গ্রুমিং প্র্যাকটিস করব ওনাকে দিয়ে। আমি বলে রাখছি যে আপনি আরও বেশ কয়েকটা কাটিং করবেন, আরও বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট করবেন আমার মাথার উপর এবং আমার দাড়ির মধ্যে, যাতে আমি আমার বেস্ট ভার্সনটা বের করতে পারি। এখন যদি না করি কবে করবো, তাই না? মানে ছোটোবেলায় তো টিচাররাই আটকায় দিত, তুমি কেন স্টাইল করবা। কলেজ লাইফে তো আমি কিছু একটা করি নাই, এখন যদি না করি মাই গুডনেস আর কবে করবো, তাই না? তো আপনারা আমার চুল, আর আমার না এই জিনিসটা দেখার ইচ্ছা ছিল যে আমার চুলগুলো আসলে বড় হয়ে যায়, এই বড় হওয়ার ব্যাপারটা রেকর্ড যদি থাকতো বা প্রত্যেকদিন যদি ছবি তোলা যায় এখন, তাহলে খুব ভালো হয়। এখন আর ছবি টবি তুলতে হবে না, এখন তো জাস্ট ভিডিও হচ্ছে, আমি জাস্ট ভিডিও প্রত্যেকদিন দেখবো যে চুলটা কীভাবে বড় হচ্ছে, আপনারাও সেই জিনিসটা দেখবেন। ডেলি ব্লগিংয়ের এই একটা ভালো ব্যাপার যে নিজের ভেতরকার চেঞ্জটাকে বোঝা যায়। সো আজকের মতো এই পর্যন্তই, 22 মিনিটের ভিডিও হয়ে গেছে। মাই গুডনেস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ আপনি নিজেদের মন্তব্যগুলো শেয়ার করবেন যদি আপনার কিছু বলার থাকে। এবং যারা এই লাস্ট পর্যন্ত আসেন, আপনারা নিশ্চয়ই ঘুমের আগে দেখতেছেন, তাই না? দেয়ার ইজ নো ওয়ে কোনো একটা মানুষ এত এক্সাইটমেন্ট জিনিস আপুরা রয়েছে ইউটিউবের মধ্যে, আপনি এই বোরিং জিনিসটা দেখতেছেন। কাম অন ম্যান, হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বোরিং জিনিস আপনি এখনও দেখেন। এই শব্দ আসতে আসে না, বলার চেষ্টাও করবো না। গুড বাই, আসসালামু আলাইকুম।